4 বছর পর বিদেশ থেকে এসে দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট, তাও ভরা পেট। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানের মাঝখানে। ভরা পেট নিয়ে কেমন বাচ্চাদের মতো খেলছে অস্বাভাবিকভাবে। পাশে ছোট ভাই আসিফ যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছে। কোমর সমান চুলগুলো গাড় পর্যন্ত এখন কেমন এলোমেলো, দেখেই বুকটা কেমন হো হো করে উঠল। 4 বছর পর বিদেশ থেকে না বলে সবাইকে সারপ্রাইজ দিতে এসে নিজেই যে এমন সারপ্রাইজ হয়ে যাব ভাবতে পারিনি। তার মাঝে চোখে পড়ে মা আসছে। তিনি ঘর থেকে বেরিয়ে আমার দিকে চোখ পড়তেই যেন ভয় পেলেন। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। পর মুহূর্তে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে কাছে এসে কেমন চিৎকার করে জড়িয়ে ধরে, আরিয়ান বাবা কেমন আছিস তুই? আমাদের না বলে এলি যে? চুপসে যাওয়া কণ্ঠে কথাটা বলে। রিনা বেগম মায়ের জড়িয়ে ধরতে আমার মন গলে না। মন তো সেই শখের নারীর দিকে পড়ে আসে, যে কিনা একটা সেরা 3 পিস খালি পায়ে এলোমেলো চুলে মাটি নিয়ে খেলা করছে। হঠাৎ আরিয়ান নামটা শুনে ছোট ভাই কেমন যেন ছিটকে দূরে সরে আমার দিকে তাকায়। শীতল পায়ে কাঁপা কাঁপা পায়ে হাঁটা দেয় প্রিয় নারীর কাছে, যাকে কিনা 4 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি কাছে আসতে দেখলাম কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন একটা নিষ্পাপ বাচ্চা। সেই দৃষ্টিতে হৃৎপিণ্ডটা মনে হয় থমকে গেছে। হাতু গেড়ে পাশে বসতেই কেমন ছিটকে দূরে সরে গেল। ভালো করে তাকাতেই দেখলাম গলায়, হাতে, গালে অসংখ্য মায়ের দাগ। নিজেকে আর সামলাতে পারলাম না, চাইতেও ফুপিয়ে কেঁদে উঠলাম। সযত্নে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলাম। এই আমাকে ছুঁইও না, তুমি আমাকে ব্যথা দিবা তাই না? বলেই ছিটকে সরতে চায় প্রীতি। আমি পারলাম না ছাড়তে। শক্ত করে জড়িয়ে ধরে মাথায় এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে উত্তর দিলাম, প্রীতি বউ, আমি মারব না তোমাকে। এই যে এসে গেছি, কেউ মারবে না। কি হয়েছে তোমার? এমন করছো কেন? এইসব কি করে হলো? এইবার আমার কান্না নিচু স্বরে চেপে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদে দিলাম। তাকিয়ে দেখি কেমন নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো বলো, কে করেছে এমন? জানি না, তুমি করেছো তাই না? ওই দিন রাতে আমি অনেক ব্যথা পেয়েছি, চলো আমরা পুতুল খেলি। বলেই ছোট বাচ্চাদের মতো হাত তালি দিল। বুঝলাম না কি বলল, কিন্তু ওই দিন রাতে ব্যথা পেয়েছে মানে কোন দিন কথা বলছে? আরিয়ান, তোর বউকে সামলা, দেখ কেমন অবৈধভাবে পেট বাঁধিয়ে ফেলেছে। কে জানে কোন পুরুষের বাচ্চা। তোর মা ভাই না থাকলে এতদিনে আরও কয়েকজনের বাচ্চা হতো, গুণেই শেষ করা যেত না। অন্তত নোংরাভাবে কথাটা বলে আমার শাশি। কি করে উনি এটা বলল? এমন জঘন্য কুৎসিত কথা। প্রীতি তো ওনার মেয়ের মতো, প্রীতির ভাবি ওনার মেয়ে, তারপর ও এমন কথা কিভাবে বলল? ঘৃণা ভরা চোখে সেদিক তাকিয়ে মা ভাইয়ের দিকে তাকায়। তারা কেন তাকে এতদিন মিথ্যে বলেছে? 1 বছর ধরে মা ভাই, তার মানে তাকে মিথ্যে বলেছে প্রীতি বাড়িতে, অথচ তাকে বলল, প্রীতি তোমার মেয়ের মতো এমন খারাপ ভাষা কিভাবে ব্যবহার করছো? ওর সম্পর্কে ছোট মা বলে ক্রুদ্ধ চোখে তাকাতেই দেখি চাষি এক পাকা দৃষ্টি তাকিয়ে আছে। মুখটা কেমন বিকট করে, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। এরকম মেয়ের সাথে এটা যায়? রাস্তায় রাস্তায় পরপুরুষকে শরীর বিলিয়ে দেয়। খোঁজ নিয়ে দেখ কতজন মানুষ এই শরীর ভোগ করেছে। কথাগুলো তার মুখ থেকে এমনভাবে বেরোলো যে বিষ ঢালছে। কণ্ঠে তাচ্ছিল্যের ভার, মুখে ঘেনার ছাপ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝলাম ওনাকে কিছু বলা মানে আরও বাজে কথা শোনা, যা আমি শুনতে চাই না। আমি জানি আমার প্রীতি বউ কেমন। আজ ভীষণ আফসোস হচ্ছে। আজকের মতো যদি সেদিনও বিশ্বাস করতাম, তাহলে দেশে অনেক আগে চলে আসতে পারতাম।
প্রীতির কাছ থেকে উঠে মায়ের দিকে গেলাম। বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। মায়ের হাত ধরেই আকুল কণ্ঠে বলে উঠলাম, আম্মু তুমি আমাকে মিথ্যে বললে প্রীতি বইয়ের এই অবস্থা, আর তুমি আর ভাই বললে সে পরপুরুষের সাথে পালিয়ে গেছে। এমন মিথ্যে কেন বললে? বলেই উত্তরের আশায় মায়ের দিকে তাকালাম। মায়ের মুখের দিকে তাকাতেই দেখি কেমন চুপসে গেছে, ঠোঁট কাঁপছে, চোখে একরাশ ভয়। এতদিন যাকে দেখে সাহস পেতাম, আজ তাকেই কেমন ভীত অসহায় লাগছে। পাশে ভাই দাঁড়িয়ে, তার মুখে ভয়ের ছাপ থাকলেও নিজের ভেতরটা সামলে রেখেছে মনে হলো। মা একটু গলা পরিষ্কার করে বলল, আরিয়ান আগে ঘরে চল, ভেতরে গিয়ে সব কথা হবে, আমি তোমাকে বুঝিয়ে বলবো। বলেই মা আমার হাতটা ধরল। তারই মাঝে উঠানের চারদিক থেকে মানুষের গুঞ্জন ভেসে এলো, পায়ের শব্দ, ফিসফাস, কৌতূহল। বুঝলাম খবর ছড়িয়ে পড়েছে, পাগলি প্রীতির স্বামী এসেছে, তাই এলাকার মানুষ ছুটে এসেছে দেখতে। পিছন ফিরে একবার প্রীতির দিকে তাকাতেই শরীরের ভেতরে রক্ত চলকে উঠল। চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। দুইটা ছোট্ট বাচ্চা ওর সঙ্গে খেলছে, না আসলে খেলছে না, মারছে, চুল টেনে ধরছে, ধাক্কা দিচ্ছে, হাসছে। একজন দূর থেকে ডিল নিক্ষেপ করে আর হাসতে হাসতে বলে উঠছে, পাগলি। ডিল ছুটতে দেখে তাড়াতাড়ি ধরার জন্যে কাছে যেতেই দেখি আসিফ ছুঁড়ে দেওয়া ডিলটা কেস করেছে, একদম পেটের কাছে নিক্ষেপ করেছে। দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উফ, একটু হলেই ওর পেটে গিয়ে লাগতো ভাবতেই শরীর শিউরে উঠল। দৌড়ে কাছে গিয়ে আসিফকে সরিয়ে প্রীতিকে আগড়ে ধরলাম। ওর শরীর কেমন কাঁপছে, শরীরে মাটি আর ধুলোয় গন্ধ। উঠানে গেলাম, কিন্তু দেখি পা আটকে গেছে। সে দেখি ও শিকলবন্দি। চোখে আগুন নিয়ে আসিফের দিকে তাকাতেই সে বুঝে ফেলল আমি কি বলেছি। চুপচাপ পকেট থেকে চাবি বের করে শিকল খুলে দিল। শিকল খোলার সঙ্গে সঙ্গেই প্রীতি আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল, এমনভাবে জড়িয়ে ধরল যেন পৃথিবীতে আমি একমাত্র নিরাপদ আশ্রয় তার। উঠানে দাঁড়ানোর মানুষগুলো তাকিয়ে রইল, কারো চোখে বিস্ময়, কারো মুখে অজানা প্রশ্ন। ওরা আমাকে মারছে, এইভাবে মারে, চলো আমরা চলে যাই, বকুলতলায় টিম টিম খেলবো। বাচ্চার মতো সরল ভাঙা গলায় কথাগুলো বলে প্রীতি আমার গলা জড়িয়ে ধরল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এইভাবে মারে, এই কথাটাই কানে বাজতে লাগলো। তার মানে প্রতিদিনই ওর ওপর এমন অত্যাচার চলে। গালের কাছে তাকাতেই দেখলাম থাপ্পড়ের দাগ। এটা কোনো ছোট বাচ্চার হাতের দাগ না, স্পষ্ট কারো চওড়া হাতের 5 আঙ্গুলের বসেছে। কে মেরেছে এমন করে? আরিয়ান, এইবার তুই এসেছিস, নিজের বউকে ভালো ডাক্তার দেখিয়ে সামলে রাখ। সমাজের অনেক পুরুষের বাজে দৃষ্টি তোর বইয়ের ওপর, যেখানে সেখানে ঘর থেকে বের হতে দিস না। পারলে এই বাচ্চাটা মেরে ফেল। কার বাচ্চা কোনো হুঁশ নেই। প্রথম কথাগুলো ভালো লাগলেও কিন্তু শেষের কথাই বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। প্রীতির ভরা পেটের দিকে তাকিয়ে বুঝলাম অন্তত 8-9 মাস তো হবেই। এমন অবস্থায় কেউ কিভাবে এরকম কথা বলে, এতটা নিষ্ঠুর হতে পারে? তখনই দেখে আসিফ সামনে এসে দাঁড়ালো। চোখে রাগ তীব্র ক্রোধে বলে, আপনি এমন কথা কিভাবে বলছেন চাচি? ভাবির তো অলরেডি 9 মাস চলছে, এখন কিভাবে বাচ্চা নষ্ট করব? এতে ভাবির জীবন ঝুঁকিতে পড়বে। আর বাচ্চাটার দোষ কি? প্লিজ আমাদের পরিবারের ব্যাপারে কথা না বললে আমি খুশি থাকব। চিৎকার করে কথাটা বলে আসিফ আর চোখ লালচে হয়ে উঠেছে, যেন ভেতরে রক্ত জ্বলছে। আমি বুঝতে পারলাম না ও এত রেগে যাচ্ছে কেন, কি ভিতরের আগুন ওর চোখে ধরা দিচ্ছে। চাচি আবার মুখ বাঁকিয়ে বলল,
এই দেমাকের কারণেই ঘরের বউয়ের এমন অবস্থা হয়েছে। এই মেয়ের শরীরে কোন অঙ্গটা পবিত্র আছে? এমন অপবিত্র মেয়ের হয়ে কিভাবে কথা বলছো? রক্ত গরম হয়ে গেল। দাঁত চেপে বললাম, চুপ করুন চাচি, আমার বউয়ের ব্যাপারে আমি দেখে নিব। আপনাদের কোনো অধিকার নেই তাকে এইভাবে অপমান করার। কথা শেষ করে প্রীতিকে জড়িয়ে ধরে ঘরের দিকে হাঁটা দিলাম। বুকের ভেতর রাগ, কষ্ট, অনুশোচনা সব মিশে অসহায় হয়ে পড়লাম। কোথাও না কোথাও আমিও মনে হয় এটার জন্য অপরাধী। নিজের ওপর রাগ হচ্ছে, কেন সবার কথা বিশ্বাস করেছিলাম, এখন যেমন বিশ্বাস করি তখন কেন করিনি। ঠিক তখনই পিছন থেকে চাচিমার কণ্ঠ ভেসে এলো, বিষ মেশানো তীর্য সুর, নাটক, কয়েকজনের বউ হয়েছে, একবার খোঁজ নিয়ে দেখো। বউ তো হয়নি, সাথে বাচ্চার মাও হয়েছে। কথাটা কানে বিঁধল, কিন্তু জবাব দেওয়ার ইচ্ছে হলো না। এদের সাথে কথা বলা বেকার। প্রীতিকে আগড়ে ধরে সামনে এগিয়ে চললাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। এক এক করে সব জানতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎই কানের পাশে একটা চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা এমন যেন বুক চিরে ব্যথা বেরিয়ে আসছে। আমি ঘুরে তাকাতেই দেখি প্রীতির মুখটা কেমন চকচকে হয়ে উঠেছে। চোখের নিচে ঘাম, ঠোঁট কাঁপছে, মুখ কুঁচকে গেছে, যেন প্রচণ্ড যন্ত্রণায় কাটো। প্রীতি বউ, কি হয়েছে তোমার? আল্লাহ, ব্যথায় কাঁপতে কাঁপতে কেমন নিচু হয়ে পড়ে গেলেও শরীর ছেড়ে দেওয়ার ধরে রাখতে পারলাম না। ডলে পড়ল নিচে, তাও ধরে রেখেছি হাত। ভয় পেয়ে গেলাম, কিন্তু এর মধ্যে হঠাৎ একটা শ্বাস শব্দে থমকে গেলাম। চোখের সামনে দেখলাম এক থাপ্পড় পড়েছে প্রীতির পেটে, তাও সেটা প্রীতি মেরেছে। চিৎকার করতে পারলাম না, কেবল দেখলাম প্রীতি পেট চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়েছে। চারদিকের মানুষ হতবাক হয়ে তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। প্রীতি কাঁপতে কাঁপতে কেমন মাটিতে কামড়ে ধরছে। আমি নিচু হয়ে ওকে ধরলাম। বুঝতে পারলাম ওর লেবার পেইন উঠেছে, কোমর ধরে কাঁপছে, ঠোঁট নীলচে হয়ে গেছে। আমি আর কিছু বুঝে ওঠার আগেই ব্যথায় প্রীতি পেটে আর একটা থাপ্পড় মারতে যাচ্ছিল। ঠিক তখনই আসিফ দৌড়ে এসে হাতটা ধরে ফেলে। গল্প প্রতিশোধ।